হ্যালো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমরা সিটেট সোশ্যাল স্টাডিজ অর্থাৎ সিটেটের সামাজিক বিজ্ঞানের উপর বেশ কিছু পেডাগজিক্যাল প্রশ্ন উত্তর দেখব, সম্পূর্ণ ব্যাখ্যা সহ দেখব, যেটি আমাদের আপকামিং আপার প্রাইমারি টেটের জন্য বিশেষভাবে উপযোগী। এরকম বাংলাতে, সম্পূর্ণ বাংলাতে আমরা দেখব। এবং বলে রেখে দিই, পরবর্তী যে ভিডিওটি আসবে সেটি আমাদের যে লেটেস্ট যে সিটেটটি হয়ে গেছে 8ই ফেব্রুয়ারি 2026-এ, তার যে সামাজিক বিজ্ঞানের যে প্রশ্ন উত্তরগুলো আছে, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান এবং ভূগোলের উপর থেকে, সেগুলো নিয়ে আসবো। এবং পরবর্তীকালে সিডিপি বেঙ্গলি, ইংলিশ এবং পেপার 1, পেপার 2 সবগুলো নিয়ে আসার চেষ্টা করব। চলো আমরা কথা না বাড়িয়ে শুরু করি। এবং এই ভিডিওর ডেসক্রিপশানে আমার টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা চাইলে যুক্ত হতে পারো। প্রতিটি উত্তরই এখানে বাংলাতে ব্যাখ্যাসহ দেওয়া আছে, আমি পড়েও দেবো, তোমরা চাইলেও নিজেরাও পড়তে পারো ভয়েস অফ করেও। চলো শুরু করি। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে মগধ মহাজনপদে প্রথম শাসক ছিলেন মহাবীর, প্রসেনজিৎ, বিম্বিসার নাকি অজাতশত্রু? আচ্ছা, বলে রেখে দিই, এটি হলো সিটেটের যে হিস্ট্রির সিলেবাস, তার চ্যাপ্টার 5, দ্য আর্লিয়েস্ট স্টেট, মহাজনপদ সম্বন্ধে আছে এখানে, প্রারম্ভিক রাজ্য সম্বন্ধে। প্রশ্নটি আরেকবার পড়ি। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে মগধ মহাজনপদে প্রথম শাসক ছিলেন মহাবীর, প্রসেনজিৎ, বিম্বিসার নাকি অজাতশত্রু? চলো আমরা শুধু উত্তরটি জানবো না, তার সঙ্গে পুরো ডিটেলসে জেনে নেব। সেই রকমভাবেই উপস্থাপন করা হয়েছে। বিম্বিসার, সঠিক উত্তর হবে বিম্বিসার। দেখো, 544 খ্রিস্টপূর্বাব্দে বিম্বিসার মগধের প্রথম শাসক হন। বিম্বিসারকে মগধ সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসেবে বিবেচনা করা হয়। বিম্বিসার ছিলেন মগধের হর্যাঙ্ক রাজবংশের প্রতিষ্ঠাতা। তিনিই প্রথম ভারতীয় রাজা যিনি প্রশাসনিক ব্যবস্থার উপর জোর দিয়েছিলেন। বিম্বিসার অঙ্গরাজ্যকে মগধের সাথে সংযুক্ত করেছিলেন। বিম্বিসারের মৃত্যু তার নিজের পুত্র অজাতশত্রুর কানে হয়েছিল। অজাতশত্রু 493 খ্রিস্টপূর্বাব্দে সিংহাসনে আরোহণ করেন। যদি তোমরা এই পিডিএফটি নিতে চাও তাহলে গ্রুপে এবং টেলিগ্রাম গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারো, আমাকে জানাতে পারো। চলো পরবর্তী প্রশ্ন। নিম্নলিখিত বিবৃতি এ বা অ্যাসার্শন এবং আর বা রিজন পড়ুন এবং সঠিক বিকল্পটি বেছে নিন। দাবি বা অ্যাসার্শন: প্রায় 2500 বছর আগে কিছু জনপদ অন্যদের তুলনায় বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এবং মহাজনপদ নামে পরিচিতি লাভ করে। আমরা সবাই এটি জানি, এটি সঠিক কথা, মানে দাবিটি সঠিক। কারণ বা রিজন: দুর্গগুলি সঠিকভাবে নির্মিত হয়েছিল, সেনাবাহিনী গড়ে তোলা হয়েছিল এবং সেনাবাহিনী বজায় রাখার জন্য একটি সঠিক কর ব্যবস্থা বাস্তবায়ন করা হয়েছিল। এটিও তার সঠিক ব্যাখ্যা। অতএব আমরা বিকল্পগুলোর মধ্য থেকে এ বা অ্যাসার্শন এবং রিজন উভয়ই সত্য, এবং রিজন হলো অ্যাসার্শনের সঠিক ব্যাখ্যা। অপশান এ হলো সঠিক উত্তর। আমরা যদি ব্যাখ্যাটি জেনে নিই, প্রাচীন ভারতে জনপদগুলি ধীরে ধীরে শক্তিশালী হয়ে ওঠে, নিজেদের মধ্যে লড়াই করে একটি জনপদ আরেকটি জনপদকে হারিয়ে বিজয়ী জনপদটি, মানে পরাজিত জনপদকে অধিকৃত করে ধীরে ধীরে শক্তিশালী এবং বড় হতে থাকে। এভাবে মহাজনপদে পরিণত হয় এবং তারা দুর্গ নির্মাণ করে, বিশাল সেনাবাহিনী স্থাপন করে, আশেপাশের অঞ্চল জয় করে, সেনাবাহিনী বজায় রাখার জন্য একটি সঠিক কর ব্যবস্থা বাস্তবায়ন করে এবং একটি নতুন প্রশাসনিক ব্যবস্থা প্রতিষ্ঠা করে। অতএব অ্যাসার্শন এবং রিজন উভয়ই সত্য এবং রিজন হলো এর সঠিক ব্যাখ্যা। মহাজনপদগুলি নিয়মিত কর আদায়ের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? অপশান ক, শিকারী এবং সংগ্রাহকদেরও বন থেকে প্রাপ্ত জিনিসপত্র রাজাকে দিতে হতো। আচ্ছা, কোনটি সঠিক নয় বলেছে, আমার নয়টা পড়া হয়নি, এরকম নয় না দেখতে পেলেই কিন্তু উত্তর ভুলে যেতে পারে। তাহলে এটা কিন্তু সঠিক বলা আছে, তাই এটা হবে না। বাণিজ্যে কেনাবেচা করা পণ্যের উপর কর আরোপ করা হতো, এটাও ঠিক আছে, তাই হয়তো সঠিক উত্তর নয়। বেশিরভাগ ফসলের উপর কর উৎপাদনের অর্ধেক, এই যে অর্ধেক বলা আছে, নির্ধারণ করা হয়েছিল, এটি কিন্তু ঠিক হবে না, কেননা আমরা জানি উৎপাদিত ফসলের 1/6 কর দিতে হতো। তাই এটি হলো সঠিক উত্তর। আমাদের এখানে কোনটি নয় সেটি জানতে চেয়েছে। যদি এখানে অর্ধেকের জায়গায় 1/6 লেখা থাকতো তাহলে কিন্তু এটিও ঠিক হতো এবং ঠিক আছে। ঘ, পশুপালকদের পশু বা তাদের উৎপাদিত পণ্যের আকারে কর দিতে হতো, এটিও ঠিক। আমাদের এখানে ভুল কোনটি সেটা জানতে চেয়েছে, তাই এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান গ, বেশিরভাগ ফসলের উপর কর উৎপাদনের অর্ধেক নির্ধারণ করা হয়েছিল। অ্যাকচুয়ালি উৎপাদনে 1/6 নির্ধারণ করা হয়েছিল। আমরা এখনই ডিটেলসে জেনে নেব। মহাজনপদগুলির বিশাল দুর্গ ছিল, এই যে এখানে লেখা আছে, ফসল কর ছিল 1/6।
বিশাল দুর্গ ছিল, বিশাল সেনাবাহিনী রক্ষণাবেক্ষণ করা হতো, তাই তাদের প্রচুর সম্পদের প্রয়োজন হতো, এর জন্য কর্মীদেরও প্রয়োজন হতো। অতএব মহাজনপদগুলির রাজারা সময়ে সময়ে জনগণের আনা উপহার বা করের উপর নির্ভর না করে নিয়মিত কর আদায় করতে শুরু করেছিলেন। ফসল কর ছিল 1/6, কারিগরদের উপর কর আরোপ করা হতো, পশুপালকদের পশু বা তাদের উৎপাদিত পণ্যের আকারে কর দিতে হতো, ব্যবসায়ীদের পণ্যের উপর কর দিতে হতো, শিকারী এবং সংগ্রাহকদেরও বন থেকে প্রাপ্ত জিনিসপত্র দিতে হতো। আরও একবার বলছি, যদি তোমরা পিডিএফটি চাও তাহলে কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে জানাতে পারো। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমি হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখবো। আর পরবর্তী ভিডিওর যেটি আসবে সেটি হলো 8ই ফেব্রুয়ারি 2026 যে লেটেস্ট সিটেটটি হয়ে গেছে তার সামাজিক বিজ্ঞানের সম্পূর্ণ বাংলা ভার্সান, এবং সাথে সাথে আমরা সিডিপি এবং অন্যান্য সাবজেক্টগুলোও দেখার চেষ্টা করব। পেপার 1 পেপার 2 সব। চ্যানেলটি তৈরি হয়েছে সিটেট এবং প্রাইমারি টেটের প্রিভিয়াস ইয়ার্সের উপর ভিত্তি করে এবং সিলেবাসের উপর ভিত্তি করে। চলো পরবর্তী প্রশ্ন। মহাজনপদের রাজারা বা শাসকরা নিয়মিত কর আদায় করতেন, নিচের কোনগুলি করের উৎস ছিল? দেখো এখানে কোনগুলি করের উৎস ছিল আমরা এক্ষুনি পড়লাম। ফসলের উপর কর, কারিগরদের উপর কর, ব্যবসায়ীদের উপর কর, কিন্তু তীর্থযাত্রাদের উপর কর আমরা নেওয়া হতো না। তাই ক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান ক। প্রত্যেকটি প্রশ্নে দেখো তার পাশে কোন শিফটে কবে পরীক্ষাতে এসেছে সেটি দেওয়া আছে। চলো আমরা আরেকবার জেনে নিই। মহাজনপদগুলির রাজারা সময়ের জনগণের কাছ থেকে আনা উপহারের উপর নির্ভর না করে এখন নিয়মিত কর আদায় করা শুরু করেছিল, যা নিম্নরূপ। ফসলের উপর আরোপিত কর, যেটা ছিল 1/6 উৎপাদিত ফসলের, মানে 6/1 600 কেজি যদি 600 কেজি ফসল উৎপন্ন হয় বা শস্য উৎপন্ন হয় সেখান থেকে 100 কেজি দিয়ে দিতে হবে। কারিগরদের উপর আরোপ করা কর, ব্যবসায়ীদের উপর আরোপ করা কর, পশুপালকদের উপর কর আরোপ করা হতো। তারপর সংগ্রহকারী বনজ সম্পদ দিতে হতো। ঠিক আছে, চলো আমরা পরবর্তী প্রশ্নে যাই। নিম্নলিখিত বিবৃতি এবং এ এবং বি বিবেচনা করুন, সঠিক উত্তরটি নির্বাচন করুন। মহাজনপদের শাসকরা নিয়মিত কেবল কৃষকদের কাছ থেকে কর আদায় করতেন। এই যে কেবল নয়, এগুলো দেখলেই আমাদের কান খাড়া করে উত্তর দেওয়া উচিত। এখানে কেবল আছে, শুধুমাত্র কৃষকদের কাছ থেকে তো কর আদায় করা হতো না, বণিক, ব্যবসায়ী, কারিগরদের কাছ থেকেও কর আদায় করা হতো, তাই এটি সঠিক উত্তর না। বিবৃতি 2 বা বি, হাতিয়ার তৈরি এবং কৃষিতে অগ্রগতির ফলে শস্য উৎপাদন বেশি হয়েছে বা বৃদ্ধি হয়েছিল, এটি সঠিক কথা। তাই এক্ষেত্রে সঠিক উত্তর এ, যেখানে যেখানে সত্য সেগুলো উত্তর হবে না। সঠিক উত্তর হলো বি, গ। এ ভুল এবং বি সঠিক। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হলো গ, এ ভুল বি সঠিক। উত্তর: প্রাচীন ভারতে মহাজনপদ ছিল রাজ্য এবং বা প্রশাসনিক একক। পরবর্তী বৈদিক যুগে কিছু জনপদ উল্লেখ করা হয়েছে। মহাজনপদগুলির শাসকরা কৃষক, বণিক এবং কারিগরদের কাছ থেকে নিয়মিত কর আদায় করতেন। আর এখানে বলা হয়েছে প্রথম যে দাবিটা ছিল সেখানে বা বিবৃতিটি ছিল সেখানে বলা হয়েছে শুধুমাত্র কৃষকদের কাছ থেকে বা কেবলমাত্র কৃষকদের কাছ থেকে কর আদায় করা হতো, কিন্তু কৃষক ছাড়াও বণিক, কারিগর, পশুপালকদের কাছ থেকেও কর আদায় করা হতো। ক্রমবর্ধমান ব্যবসা বাণিজ্য কৃষি উদ্বৃত্ত উৎপাদনকে উৎসাহিত করে, যার ফলে একটি নগর অর্থনীতির উত্থান ঘটে। চম্পা, শ্রাবস্তী, কাশী, কৌশাম্বীর মতো প্রধান শহরগুলির আবির্ভাব ঘটে। পরবর্তী প্রশ্ন, এ বি সি বাক্যগুলি পড়ো এবং সঠিক উত্তরটি বেছে নাও। কেন প্রায় 200 বছরের মধ্যে মগধ সবচেয়ে গুরুত্বপূর্ণ জনপদ হয়ে উঠল? দেখো এটা আমরা ছোটোবেলায় পড়েছি, মগধে টিকে থাকার কারণ, সেটি আবার এখানে এমসিকিউতে দিয়ে দিয়েছে সিটেটে। আমরা সঠিক উত্তরটি বেছে নিতে হবে। গঙ্গা ও সোনের মতো অনেক নদী মগধের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছিল। এটি আমরা জানি যে গঙ্গা ও সোনের মতো অনেক নদী মগধের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছিল, এটি সঠিক কারণ। আর সোন বানানে কিন্তু এখানে তালব্য সৌকা দন্তনায়িকার হবে, হ্যাঁ, বানানটা ভুল আছে। মগধের একটি অংশ বনে ঢাকা ছিল, এটিও সঠিক। এই অঞ্চলে লৌহ আকরিকের খনি রয়েছে, এটিও সঠিক। অর্থাৎ সঠিক উত্তর হবে এ বি সি, অপশান ঘ। যদি ব্যাখ্যাটি জেনে নিই, প্রায় 200 বছরের মধ্যে মগধ একটি গুরুত্বপূর্ণ অঞ্চলে পরিণত হয়, কারণ গঙ্গা ও সোনের মধ্যে ও প্রধান নদীগুলি মগধের মধ্য দিয়ে প্রবাহিত হতো, যা মাটিকে উর্বর করে তোলে এবং সেচের জন্য জল সরবরাহ করত। মগধের একটি অংশ বনভূমিতে ঢাকা ছিল। এই অঞ্চলে লৌহ আকরিক খনি ছিল, যা যন্ত্রপাতি এবং উচ্চমানের অস্ত্র তৈরির কাঁচামাল সরবরাহ করত। মগধ ছিল 16টি মহাজনপদের মধ্যে একটি। এটি আধুনিক পাটনা, গয়া জেলাকে ঘিরে ছিল। রাজগৃহ
ও আধুনিক রাজগীর বহু বছর ধরে মগধের রাজধানী ছিল। পরবর্তীকালে পাটলিপুত্র রাজধানী হয়, মানে প্রথমে রাজধানী ছিল রাজগৃহ, পরে রাজধানী হয় পাটলিপুত্র, যেটা আধুনিক পাটনা। এখান থেকেও প্রশ্ন হয় পাটলিপুত্রটি কোথায়, উত্তর হবে আধুনিক পাটনা। রাজগৃহটি কোথায়, উত্তর হবে আধুনিক রাজগীর। সোন নদী অমরকণ্টক থেকে উৎপন্ন হয় এবং পাটনায় গঙ্গা নদীর ডান তীরে গঙ্গা নদীর সাথে মিলিত হয়েছে। মহাজনপদে প্রাপ্ত বলাইকূপ নিম্নলিখিত কোন কাজে ব্যবহৃত হতো? বলাইকূপ প্রতিটি বাড়িতে বিশেষ করে মোহেনজোদারোতে একটা করে কূপ থাকতো গৃহের সঙ্গেই, একটা করে গৃহের সঙ্গেই কূপ থাকতো। সেটি কোন কোন কাজে ব্যবহার করা হতো? দেখো, সেটি কাপড় ধোয়ার ক্ষেত্রে ব্যবহার করা হতো না, সেচের ক্ষেত্রে ব্যবহার করা হতো না, সেটি ডাস্টবিন হিসেবে ব্যবহার করা হতো গৃহস্থলীর যে দূষিত বা আবর্জনা সেগুলো ফেলার জন্য, এবং গৃহস্থলীর মানে দূষিত জল বা খারাপ জলগুলো ফেলার জন্য ব্যবহার করা হতো। সঠিক উত্তর হবে অপশান গ, সি এবং ডি। যদি ব্যাখ্যাটি জেনে নিই আমরা, উত্তর মহাজনপদে প্রাপ্ত বলাইকূপ ডাস্টবিন এবং ড্রেন হিসেবে ব্যবহৃত হতো। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীর দিকে গঙ্গা, যমুনা, দোয়াব এবং বিহারের 16টি মহাজনপদ দৃশ্যমান ছিল। ইতিহাসবিদ গর্ডন চাইল্ড এটিকে ভারতের দ্বিতীয় নগর বিপ্লব বলে অভিহিত করেছেন। বৌদ্ধ গ্রন্থ অঙ্গুরত্ব নিকায় এবং জৈন গ্রন্থ ভগবত সূত্রে 16টি মহাজনপদের উল্লেখ করা হয়েছে। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে শেষার্ধে 4টি রাজ্য অত্যন্ত শক্তিশালী হয়ে ছিল: কাশী, কৈশল, মগধ, বজ্জী। তামিল গ্রন্থ শিলাদ্দিকারমে 3টি মহাজনপদ উল্লেখ করা হয়েছে: বৎস, মগধ, অবন্তী। এই 16টি মহাজনপদগুলির মধ্যে 14 ছিল রাজতন্ত্র, 2টি যথা ব্রিজি মল্ল ছিল প্রজাতন্ত্র। দেখো, অনেক জায়গাতে কিন্তু জিজ্ঞেস করা হয় দুটি প্রজাতন্ত্র বা গণ মহাজনপদের নাম বলো, সেটা হবে ব্রিজি মল্ল। তাহলে আমরা একটা প্রশ্ন থেকে কতগুলো বিষয় জানতে পারছি। মহাজনপদের শাসকদের দ্বারা সংগৃহীত নিয়মিত কর নিচের কোনটি নয়? আচ্ছা, কোনটি নিয়মিত কর নয় সেটি আমাদের বলেছে। দেখো, ফসলের উপর কর আরোপ করা হতো, উৎপাদিত ফসলের 1/6, কারিগরদের উপর কর আরোপ করা হতো, রাখাল বা পশুপালকদের কাছ থেকেও কর আদায় করা হতো, কিন্তু পরিবারের উপর থেকে কোনো কর আদায় করা হতো না। পরিবারের উপর বা গৃহস্থলীর কর মহাজনপদ শাসকদের দ্বারা নিয়মিতভাবে আরোপিত কর ছিল না। মহাজনপদ আমলে কর ব্যবস্থা দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত ছিল। করের বোঝা মূলত কৃষকদের উপর পড়তো, মানে বেশিরভাগটা কৃষকদের উপর পড়তো, কিন্তু অন্যদের কাছ থেকেও কর আদায় করা হতো। উৎপাদিত পণ্যের 1/6 কর হিসেবে আদায় করা হতো। সবচেয়ে বিশিষ্ট কর আদায়কারী ছিলেন গ্রামভোজক। বৌদ্ধ ধর্মগ্রন্থ অঙ্গুরত্ব নিকায় অনুসারে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে ভারতীয় উপমহাদেশে 16টি মহাজনপদ আবির্ভূত হয়। করের ভিত্তি প্রসারিত এবং কারিগরি বণিক নতুন করদাতা হয়ে ওঠে। মহাজনপদ আমলে পশুপালকদের উপর নিয়মিত কর করা হতো। পরবর্তী প্রশ্ন, প্রাচীনকালে নিম্নলিখিত কোন অঞ্চলই মগধ নামে পরিচিত ছিল? গঙ্গা দক্ষিণ অঞ্চল, গঙ্গা যমুনা মধ্যবর্তী অঞ্চল, গঙ্গা এবং উত্তর অঞ্চল, নাকি যমুনা ও চম্বলের মধ্যবর্তী অঞ্চল? সঠিক উত্তর হলো গঙ্গার দক্ষিণ অঞ্চল। চলো আমরা ব্যাখ্যাটি জেনে নিই। ব্যাখ্যাতে কী বলা হয়েছে? খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে গঙ্গার দক্ষিণ তীরে মগধ সাম্রাজ্যের আবির্ভাব ঘটে। মগধ সাম্রাজ্য বর্তমান বিহার রাজ্যের গয়া, পাটনা, শাহাবাদের জেলা জুড়ে বিস্তৃত ছিল। এর রাজধানী ছিল রাজগৃহ। প্রথম রাজধানী ছিল রাজগৃহ, পরবর্তীকালে রাজধানী হয় পাটলিপুত্র, আমরা একটু আগে জেনেছি। হরিহাঙ্ক বা হরজাঙ্ক রাজবংশের শাসক বিম্বিসার দ্বারা প্রতিষ্ঠিত হয়। মগধ সাম্রাজ্য তৎকালীন 16টি মহাজনপদের মধ্যে সবচেয়ে শক্তিশালী। কেন সবচেয়ে শক্তিশালী ছিল সেটিও আমরা জেনে নিলাম। পরবর্তী প্রশ্ন, বেশিরভাগ মহাজনপদের দুর্গগুলি শক্তিশালী ছিল কারণ তারা তাদের সমৃদ্ধি এবং শক্তি প্রদর্শন করেছিল, মানে তাদের শক্তি দেখাতো আর কি। শাসকরা আক্রমণে ভয় পেত এবং নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে চাইতো। শাসকরা বৈদেশিক শত্রুর আক্রমণে ভয় থেকে বাঁচার জন্য, মানে বৈদেশিক শত্রুর আক্রমণের থেকে নিজের সাম্রাজ্যকে রক্ষা করার জন্য নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে চাইতো, তাই জন্য তাদের দুর্গগুলো শক্তিশালী করেছিল। এটি হলো সঠিক উত্তর। এগুলো ছিল তাদের সমৃদ্ধ যোদ্ধা ঐতিহ্যের প্রতীক। এটিও হবে না। কাছাকাছি ইট পাথর পাওয়া যেত, এগুলো হবে না। অ্যাকচুয়ালি কারণটা ছিল বৈদেশিক আক্রমণের হাত থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য তারা শক্তিশালী দুর্গ প্রতিষ্ঠা করেছিল। যদি সঠিক ব্যাখ্যাটি আমরা জেনে নিই, অপশান খ, মহাজনপদগুলি উদ্ভব উচ্চাকাঙ্ক্ষা থেকে তৈরি হয়েছিল। উচ্চাকাঙ্ক্ষা মানে নিজের সাম্রাজ্যটাকে আরও কী করে বড় করা যাবে, সবসময় একটা মহাজনপদ আর একটা মহাজনপদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়ে থাকতো।
সমসাময়িক পরিস্থিতিতে প্রতিটি মহাজনপদ তাদের সেনাবাহিনী সাম্রাজ্য প্রসারিত করতে চেয়েছিল, তাই প্রতিটি মহাজনপদ তাদের রাজ্য রক্ষার জন্য শক্তিশালী দুর্গ তৈরি করেছিল। বুদ্ধের সময় ভারতে মহাজনপদের সংখ্যা ছিল 16টি। প্রতিটি মহাজনপদই সবসময় নিজেদের সাম্রাজ্য বিস্তার করার জন্য, আরও শক্তিশালী হয়ে ওঠার জন্য, সেনাবাহিনী ভরণ পোষণে নিশ্চিত করার জন্য একটা মহাজনপদ আরেকটা মহাজনপদের সঙ্গে যুদ্ধে লিপ্তই থাকতো, সবসময় যুদ্ধে লিপ্ত থাকতো, এবং শেষ পর্যন্ত 4টি মহাজনপদ শক্তিশালী হয়ে ওঠে। আমরা সেগুলোও জানলাম। তা ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমরা পরবর্তী প্রশ্নোত্তর পরবর্তী ভিডিওতে দেখব, এবং পরবর্তী যে ভিডিওটি আসবে সেটি হলো লেটেস্ট যে সিটেট 8ই ফেব্রুয়ারি 2026 হয়ে গেছে, তার সোশ্যাল স্টাডিজের উপর থেকে আর সামাজিক বিজ্ঞানের উপর থেকে আসবে, এবং তার পরপরই আসবে সিডিপিপে, মানে সিটেট এবং প্রাইমারি টেটের যতগুলো সাবজেক্ট আছে আমি সবই এই চ্যানেলে আপলোড করা হবে। তোমরা চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো। আমি কখনোই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে বলি না। তোমাদের যদি পছন্দ হয় তোমরা করবে, না হলে করবে না। তোমাদের যদি একজনের উপকার হয় আমার তাতেই ভিডিওটি সার্থক হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর একটি কথা, এই ভিডিও ডিসক্রিপশান বক্সে আমার টেলিগ্রাম গ্রুপের এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা চাইলে সেখানে যুক্ত হতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।